জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তা সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। ভোট গ্রহণের একদিনেরও কম সময় আগে স্থগিত হলো সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। 4 সপ্তাহের জন্য নির্বাচন স্থগিত করে দুপুরে এই আদেশ দেন হাইকোর্ট। রোববার সাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন এক স্বতন্ত্র প্রার্থী। সকালে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ সব পক্ষের শুনানি শেষে স্থগিতের এই আদেশ দেন। রিটে বলা হয়, সাকসুর নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের আগে সব ধরনের নির্বাচন বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে। এই অবস্থায় সাকসু নির্বাচন হতে দেয়া আইনসঙ্গত নয়। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন করা যাবে। এখানে কোনো ধরনের কারণ দেখানো হয়নি যে কি কারণে ওনারা দিলেন এই একটা বিশ্ববিদ্যালয়কে এই অনুমোদন, যেগুলো বাকিগুলোকে দেননি। বিশেষ করে ওনাদেরই আর্লিয়ার যে পজিশনটা, সেটার সাথে তো পুরোপুরি সাংঘর্ষিক, কন্ট্রাডিক্টরি। ওনারা প্রথমে একটা ব্ল্যাঙ্কেট ব্যান বা নিষেধাজ্ঞা ইম্পোজ করলো যে কোথাও কোনো নির্বাচন হতে পারবে না, শিক্ষা প্রতিষ্ঠান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দেয়া হয়েছে। তার 3 দিনের মাথায় ওনারা কিভাবে এটার সাথে সাংঘর্ষিক আরেকটা এই অনুমোদনটা জারি করে বলে যে শাহজালালে হতে পারবে, কোনো ধরনের কারণ দর্শানো ছাড়া, কোনো ধরনের কারণ দেখানো ছাড়া। নির্বাচন কমিশন যদি মেরুদণ্ড সোজা না করে তাহলে সামনের দিনে আরও কঠোর কর্মসূচি দেবে ছাত্রদল, এমন মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আজ ব্যালট পেপারে অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তার সহ 3 দাবিতে দ্বিতীয় দিনের মতো ইসি ঘেরাও কর্মসূচি পালন করছে ছাত্রদল। এ সময় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির জানান, নির্বাচন কমিশন পক্ষপাতিত্বমূলক আচরণ করছেন, তাই 3 দফা দাবি মানা না হলে সামনের দিনে আরও কঠোর কর্মসূচি আসবে। বেলা 11টার দিকে ইসি কার্যালয়ের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নেন। তারা বলছেন, রাত পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে। এদিকে ইসির প্রধান ফটকের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়ে রেখেছেন। ব্যারিকেডের সামনের সড়ক আটকে অবস্থান নিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। তিনটি ভিন্ন ভিন্ন বিষয়ে আমরা দাবি রেখেছি। নির্বাচন কমিশন এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে সেগুলোর কোনো জবাব দেয়নি। সুতরাং যতক্ষণ পর্যন্ত আমরা জবাব না পাবো ততক্ষণ পর্যন্ত অবস্থান কর্মসূচি চলমান থাকবে। আজকে যদি আমাদের দাবি আদায়ে আপনাদের সদিচ্ছার প্রকাশ না পায়, আমরা আমাদের সব ধরনের পন্থা অবলম্বন করব এবং আমরা দেখব আমরা যেভাবে শুধুমাত্র মূল রাস্তা অবরোধ করছি, আমরা বিবেচনা করব আমাদের দাবি আদায়ের জন্য এই মূল গেট অবরোধ করতে হয় কিনা, আমাদের বিবেচনা সেই বিষয়টিও রয়েছে। সাকসু নির্বাচন বন্ধের প্রতিবাদে আগামীকাল দেশব্যাপী ও মহানগরের প্রত্যেক ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্র শিবির। নির্ধারিত সময়ে সাকসু নির্বাচন না হলে লাগাতার কর্মসূচির মাধ্যমে দেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারিও দেন শিবির নেতারা। সোমবার বিকেলে সাকসু বানচালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এমন ঘোষণা দেয় ছাত্র শিবিরের ঢাকা মহানগর ও কেন্দ্রীয় নেতারা। এ সময় সাকসু বন্ধে হাইকোর্টের আদেশকে ঘৃণ্যভাবে প্রত্যাখ্যানের ঘোষণা দেন ডাকসু ভিপি সাদিক কায়েম। শিবির নেতাদের অভিযোগ, ছাত্রদল ভাড়া করা লোক দিয়ে ইসিতে মব সৃষ্টির মাধ্যমে সাকসু বানচালের পায়তারা করছে, যা ছাত্রদের অধিকারের বিরুদ্ধে অবস্থান। ছাত্র সংসদ বন্ধ করার জন্য তারা আজকে নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়ে মব ভায়োলেন্স তৈরি করছে। তাদের একটা দল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকে পাঠিয়েছে হাইকোর্টের মধ্যে, এবং সেখানে প্রভাবিত করে যে রায় এসেছে সেটা একটা পথভ্রষ্ট রায়। সেই রায়ের মাধ্যমে শিক্ষার্থীদের যে অধিকার, সে অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে দ্বিতীয় ধাপে আগামী 8 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এ সময় সারা দেশে 16,000 ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে সরকার কাজ করবে বলেও জানান তিনি। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে
দেশ জুড়ে 2 পর্বে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করা হবে। প্রথম পর্বে চলমান যারা মোতায়েন রয়েছে তারাও বলবৎ থাকবে। দ্বিতীয় পর্বে ভোট কেন্দ্রিক মোতায়েন, সেখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা 8 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত মোট 7 দিন দায়িত্ব পালন করবেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা হবে 42,761টি। তার মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র থাকবে 8,780টি। গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র 16,548টি। সাধারণ ভোট কেন্দ্র 17,433টি। পুলিশ সদস্য কর্তৃক অধিক গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রে 25,000 বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় বৈঠকে বসবে এনসিপির একটি প্রতিনিধি দল। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে থাকবেন দলটির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হোসেন জাহিদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাহিদ, বৈঠকটি কয়টা নাগাদ শুরু হবে আর বৈঠকের আলোচ্য সূচি সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? নোমান, কিছুক্ষণ পূর্বেই নাহিদ ইসলামের যে ব্যক্তিগত বাহনটি রয়েছে সাদা রঙের একটি গাড়ি, সে গাড়িতে করে এনসিপির যে প্রতিনিধি দল তারা যমুনায় এসে পৌঁছেছেন। আমরা অনুমান করছি বৈঠকও নিশ্চয়ই শুরু হওয়ারই কথা রয়েছে এবং আজকের যে বৈঠক সে বৈঠকের সুনির্দিষ্ট 2টি এজেন্ডা উল্লেখ করা হয়েছে। প্রথম এজেন্ডা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে যে এনসিপির পক্ষ থেকে বিগত 3 দিন ধরে অভিযোগগুলো আনা হচ্ছিল, বিশেষ করে যে সকল প্রার্থীদের ঋণ খেলাপি সংক্রান্ত অভিযোগ ছিল তাদেরকে যে নির্বাচনের যে অংশগ্রহণ করার সুযোগটি দেওয়া হয়েছে সেটি নিয়ে, একই সঙ্গে দ্বৈত নাগরিকত্ব নিয়েও এনসিপির যে অবস্থান এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, এ বিষয়ে কিন্তু টানাপোড়েন চলছিল। কাজেই এই 2টি এজেন্ডা নিয়েই মূলত আজকের এই বৈঠকটি হয়েছে। আমরা যমুনার এই আবহাওয়াটা যদি ঘুরে দেখাতে চাই, এখানে যদিও বৈঠকের আবহাওয়া বাইরে বোঝা যাচ্ছে না, কিন্তু ভিতরে বৈঠক চলার কথা রয়েছে এবং এই 4 সদস্যের একটি কমিটি তারা আজকে মূলত বৈঠকে অংশ নিচ্ছেন। অনুমান খুব বেশি প্রাসঙ্গিক বিষয়, যেহেতু এর পরশুদিন বিএনপি, গতকাল জামাত ইসলামী এবং আজকে এনসিপি এই দফায় দফায় কিন্তু ধারাবাহিকভাবে বৈঠকটি করছেন এবং আজকের বৈঠকে অন্যান্য বৈঠকের থেকে ব্যতিক্রম এই কারণে যে এনসিপির বৈঠকের এজেন্ডা নির্ধারিত করা হয়েছে যে আসলে তারা নির্বাচন কমিশন সম্বন্ধেই সে অভিযোগ জানাতে এসেছেন এবং বিএনপি সম্বন্ধে যেমন কোনো স্পষ্ট ধারণা ছিল না, জামাতের পক্ষ থেকে ছিল না, কিন্তু আজকের দিনের এই এনসিপির বৈঠক থেকে এনসিপি নেতৃবৃন্দ তারা তাদের এই বৈঠকের পরেই মূলত গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। তবে এই 3 দিন ধরেই এনসিপির যে পক্ষ থেকে যে আলোচনা বা বক্তব্য, নির্বাচন কমিশনের যে সকল সিদ্ধান্তগুলো তারা মনে করছেন নির্বাচন কমিশন একটি একপাক্ষিক সিদ্ধান্ত নিচ্ছে এবং সেই সিদ্ধান্তগুলো এনসিপি কিংবা জামাতের যে বিরুদ্ধেই যাচ্ছে এমনটা অভিযোগ কিন্তু করা হচ্ছিল। কাজেই সেই অভিযোগের বিষয়ে মূলত আজকে প্রধান উপদেষ্টাকে তারা অবগত করবেন এবং সেই বৈঠকের সার্বিক ফলাফল তারা একটু পরে আমাদেরকে জানাবেন। নিশ্চয়ই অনুমান চেষ্টা করব পরবর্তী বুলেটিনে এই বৈঠকের ফলাফল কি আসছে সেটি জানানোর জন্য। আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ। প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠকের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী হোসেন জাহিদ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করেছেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার দুপুরে গুলশানের চেয়ারম্যান অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তাগণ। এ সময় দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা হয়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং। সোমবার বেলা 11:30টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সাক্ষাৎ করেন। বিএনপি মিডিয়া উইংয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। এই সময় উপস্থিত ছিলেন বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডক্টর মাহাদি আমিন। এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন চারদিক। গেল বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে সংখ্যালঘু সম্পৃক্ত 645টি ঘটনার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে 71টিতে সাম্প্রদায়িক উপাদান পাওয়া গেছে আর 574টি ঘটনা সাম্প্রদায়িক নয়। সোমবার পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এতে জানানো হয়, এসব তথ্য যাচাই করা এফআইআর, জিডি, চার্জশিট এবং সারা দেশের তদন্ত অগ্রগতির ভিত্তিতে পাওয়া গেছে। প্রতিটি অপরাধের ঘটনাই উদ্বেগজনক হলেও তথ্য উপাত্ত বিশ্লেষণ থেকে এটি স্পষ্ট যে অধিকাংশ ঘটনাই সাম্প্রদায়িক সহিংসতা নয়, বরং অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত।
ভারতীয় সুতা আমদানিকে রাজনৈতিকভাবে না দেখার আহ্বান জানিয়েছেন তৈরি পোশাক শিল্প মালিকরা। সকালে হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত বিজিএমইএ ও বিকেএমই এর যৌথ সংবাদ সম্মেলনে শিল্প মালিকরা অভিযোগ করেন, সুতা আমদানির স্বাভাবিক চিত্রকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে। সুতো আমদানির শুল্কের বোঝা না চাপিয়ে আমাদের যে স্পিনার আছে তাদেরকে আপনারা নগদ সহায়তা ও কর্পোরেট ট্যাক্সে রেয়াত দেওয়ার মাধ্যমে তাদের সক্ষমতা বাড়িয়ে দেন। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও কোটি মানুষের কর্মসংস্থানের স্বার্থে এই অযৌক্তিক সিদ্ধান্তে অবিলম্বে প্রত্যাহারের জন্য আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করছি। ব্যাংকগুলি নানা কায়দায় ব্যবসায়ীদের টাকা লুটেপুটে নিয়ে যাচ্ছে। এই জিনিসগুলি আসলে খতিয়ে দেখা দরকার। দেখে সমন্বিত একটা উদ্যোগ নিয়ে সবাইকে নিয়ে বসে সরকার যদি একটা সিদ্ধান্ত নিতে পারে, তাহলে আজকে আমার স্পিনিং মিলও বাঁচবে, ফরওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিও বাঁচবে। এখন একজনকে বাঁচাইতে গিয়ে বাকিদেরকে মেরে ফেলা কোনোভাবেই এটা কাজ সঠিক হবে না। এখন চারদিকে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন এখন চারদিক। মুন্সিগঞ্জের সিরাজদিখানে বসত ঘর থেকে মা মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুপুর 1টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন আমেনা বেগম ও 8 বছরের শিশু মরিয়ম। স্থানীয়রা জানায়, দিনমজুর মিজান মিয়া তার স্ত্রী ও সন্তান নিয়ে 4 মাস ধরে ভাড়া বাড়িতে বসবাস করতেন। তবে সকাল থেকে তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে ডাকাডাকি করেন আশপাশের প্রতিবেশীরা। পরে পুলিশে খবর দিলে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে তারা। এই ঘটনার পর থেকে লাপাত্তা নিহতের স্বামী মিজান মিয়া। সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে অজ্ঞাত 2টি মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন মশিউর রহমান সম্রাট নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেলা 12টায় সাভার মডেল থানায় প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানায় পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে 10 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গেল রাতে সম্রাটকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সম্রাটের সম্পৃক্ততায় অন্তত 6টি হত্যাকাণ্ডের তথ্য মিলেছে। নিহত 6 অজ্ঞাত ব্যক্তির মধ্যে একজন নারী 65 বছর বয়সী আসমা বেগমের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon। ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon tv-তে।